ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার বাই চেতন ভগত। ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার নামক উপন্যাসটি চেতন ভগতের দ্বারা লেখা হয়েছে এবং চেতন ভগত আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত ঔপন্যাসিক। এই উপন্যাসটি 2005 সালে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসটি সেই 6 কর্মচারীর উপর দৃষ্টি নিবদ্ধ করে যারা হরিয়ানার গুরগাঁওয়ের এক কানেকশনস নামক কল সেন্টারে কর্মরত ছিল। এটি এক রাতের মধ্যে ঘটেছিল যেখানে নেতৃস্থানীয় সমস্ত চরিত্র নিজের বা তাদের জীবনের কিছু দিকের মুখোমুখি হয় এবং যা তারা পরিবর্তন করতে চায়। এই উপন্যাসের গল্পটি আরও নাটকীয় রূপ ধারণ করে যখন সেই 6 কর্মচারী ঈশ্বরের থেকে একটা কল পায়। গল্পটা শুরু হচ্ছে কিছুটা এইভাবে। আমার মনে আছে যে আমি কানপুর থেকে দিল্লি যাত্রা করছিলাম। আমার মনে আছে যে আমি কানপুর থেকে দিল্লি যাত্রা করছিলাম আর ওই যাত্রাটা আমি কোনো দিনই ভুলতে পারবো না, কারণ ওই যাত্রায় আমি আমার দ্বিতীয় উপন্যাস লেখার বিষয়বস্তু খুঁজে পাই। আর এইরূপ উক্তি করার পিছনে একটা বিশেষ কারণ ছিল। সেই ট্রেন যাত্রা করাকালীন লেখকের রেলগাড়ির কামরার ঠিক তার সামনের বার্থে এক সুন্দরী মেয়ে এসে উপস্থিত হয়। যখন তিনি ভাবছিলেন সারাটা রাত কীভাবে কাটাবেন, কারণ সেই দিন লেখক অনেক পরিমাণে কফি খেয়েছিলেন, তাই স্বাভাবিকভাবে তার ঘুম না আসাটাই যুক্তিসম্মত। এইরূপ পরিস্থিতিতে তিনি গল্পের সঙ্গী খুঁজে পান। লেখক যেই ট্রেনে যাত্রা করছিলেন সেটা সবে নতুন চালু হয়েছে, তাই যাত্রীর সংখ্যা খুবই সামান্য। এমন পরিস্থিতি যে আশেপাশে লেখক নাই কোনো বুক স্টল দেখতে পান, নাই তার সময় অতিবাহিত করার জন্য অন্য কোনো উপায়। তারই মধ্যে সেই সুন্দরী মেয়ের উপস্থিতি, যার রূপের বর্ণনা করার জন্য শব্দের সত্যিই অভাব হয়েছিল লেখকের। তবে মেয়েটি নিজেই নিজের কথা বলা শুরু করে লেখকের সম্মুখে। যেমন লেখককে উদ্দেশ্য করেই বলে যে আপনার সামনের বার্থটাতেই আমার রিজার্ভেশন করা আছে। ভাগ্যিস ভালো বগি দুটো একসাথে, না হলে অনেক ভোগান্তি হয়ে যেত। তবে লেখক খুশি হয়েছিলেন। তবে লেখকের খুশি হওয়ার কারণ অন্যরকম ছিল, কারণ লেখকের ছোটবেলা থেকেই এই রকম সুন্দরী মেয়ের সাথে যাত্রা করার ইচ্ছে থাকলেও সৌভাগ্য হয়নি কখনোই। এরই মধ্যে মেয়েটি নিজের ভারী এক বিশাল সুটকেস উপরের বার্থে তুলে একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের জায়গায় স্বস্তির সাথে বসে। লেখক একটুও সময় অপচয় না করে মেয়েটির কাছে নিজের পরিচয় দেন। হাই, আই এম চেতন ভগত। মেয়েটিও অমনি কিছুক্ষণ চিন্তাভাবনা করে জানায় যে সে নামটা নাকি কিছুটা তার চেনা জানা। লেখক মনে মনে খুশি হয়, ভাবে যাক আমার বই মানুষ পড়ে, কিছুটা আমাকে চিনেছে মানুষ। তখনই লেখক মেয়েটিকে আরও তথ্য দিয়ে জানায় যে তার প্রথম উপন্যাস 5 পয়েন্ট সামওয়ান, যেটা 2004 সালে প্রকাশিত হয়েছিল, আর যেই বইটা এখন কিছুটা বিখ্যাত হয়ে গেছে। তবে তার প্রত্যুত্তরে মেয়েটি খুব একটা বিশেষ তারিফ করে না, বলে ঠিকই আছে মোটামুটি। এই রকম শব্দের প্রয়োগ শুনে লেখক মনে মনে রাগ করেন। মেয়েটি লেখককে জানায় যে সে লেখকের উল্লেখ করা বই পড়েছে, যেখানে লেখক আইআইটি ছাত্রছাত্রীদের নিয়ে ব্যাখ্যা করেছেন, আর তারই সাথে এটাও বলে নাইস টু মিট ইউ। আর ঠিক তারই পরে লেখককে কটাক্ষের সাথে জিজ্ঞেস করে একটা প্রশ্ন, আপনি কি আইআইটি কানপুর থেকে ফিরছেন? লেখকও গলার স্বর ভারী করে বলে হ্যাঁ। তারপরে সঙ্গে সঙ্গেই লেখক মনস্থির করে ফেলেন যে তিনি ওই মেয়ের সাথে কথা আর বাড়াবেন না, আর এটাও মনে মনে বলতে শুরু করে যে তার রেলগাড়ির কামরা ফাঁকাই ভালো ছিল, কারণ একভাবে লেখক তার বইয়ের এইরূপ প্রশংসা আশা করেননি, যেখানে সবাই লেখককে প্রশংসা করেছেন,
অভিবাদন জানিয়েছেন। সেখানে এই মেয়েটি কিভাবে তার লেখা জনপ্রিয় বইয়ের জন্য এই রকম মোটামুটি শব্দের প্রয়োগ করতে পারে? সেই মুহূর্তে লেখকের কাছে ওই সুন্দরী মেয়ে হার্টলেস অর্থাৎ নিষ্ঠুর হিসাবে বিবেচিত হয়েছিল। এরপর একটা দীর্ঘ সময় দুজন দুজনের সাথে কোনো কথা বলে না। হঠাৎ করে মেয়েটি প্রশ্ন করে লেখককে, ইজ এভরিথিং ওকে? হয়তো মেয়েটি লেখকের সাথে তখনও কথা বলতে চাইছিল, তাই এইরূপ প্রশ্ন করে ওঠে। কিন্তু লেখক তখনও রাগে, তাও বলে, হ্যাঁ সব ঠিকঠাক। কিন্তু লেখক জানতে চায় কেন এরকম প্রশ্ন জিজ্ঞেস করলো মেয়েটি। তখন মেয়েটি হেসে লেখককে বলে যে লেখক নাকি মর্মাহত হয়েছেন তার বই সম্পর্কে অভিমত জেনে, এবং আবারও হাসতে শুরু করে দেয় মেয়েটি। এই রকমভাবে মেয়েটি লেখকের বিদ্রূপ করার ছক কৌশল করেই হাসে। তবে তার সাথে মেয়েটি এটাও জানায় যে সে জানে যে মিস্টার চেতন ভগত ইয়াং জেনারেশন নিয়েই লেখালেখি করে। কিন্তু মুহূর্তের মধ্যেই লেখক খুশি হলেও তার খুশি মাটিতে মিশে যায় যখন সেই মেয়েটি লেখককে জানায় যে ইয়াং জেনারেশন অর্থাৎ যুবক সম্প্রদায় কেবল আইআইটিতেই থাকে না, তার বাইরে যেই যুবক সম্প্রদায় রয়েছে তাদের উল্লেখ করতে লেখক একভাবে অসমর্থ। আর ব্যাস, অমনি দুইজন ইউথ নিয়ে কথা বলতে বলতে একটা সিরিয়াস টপিক হয়ে ওঠে ইউথ। লেখক জানতে চায় মেয়েটি থেকে ইউথ কী। তখন মেয়েটি লেখকের উদ্দেশ্যে বলে যে লেখক কেবলমাত্র ইউথের একটা ক্ষুদ্র অংশকেই নিজের বইতে স্থান দিতে পেরেছেন। বাস্তবে ইউথ মানে একটা বিশাল অঙ্ক। আর লেখককে তার সাথে এই উপদেশও দেয়, যদি তিনি নিজের পরবর্তী বই লিখতে চান তাহলে তাকে তার আশেপাশের যে ইউথ রয়েছে তাদের নিয়ে লিখতে হবে, না হলে ওই পুরনো আইআইটি না হলে আইআইএম থেকেই নিজের পরবর্তী গল্প খুঁজে নিতে হবে। তারপর মেয়েটি এটাও বলে, যদি পরবর্তী গল্প খুঁজে না পান তাহলে প্রথম প্রকাশিত বইয়ের থেকেই নাম ভাঙিয়ে খেতে। এই পরিস্থিতি খুবই একটা উষ্ণ আবহাওয়ার সৃষ্টি করে। তারপর দুজন দুজনের সাথে আবারও একবার কথা বলা বন্ধ করে দেয়। তবে এইবার কথা না বলার সময়সীমা আধ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। পরে মেয়েটি নিজের থেকেই বলে যে তার কাছে লেখকের জন্য একটা গল্প আছে। মেয়েটি নিজের থেকেই বলে ওঠে যে তার কাছে লেখকের জন্য একটা গল্প আছে। আশ্চর্যভাবে লেখক জিজ্ঞেস করে, গল্প? কি গল্প শুনি? মেয়েটি বলে, কল সেন্টারের গল্প। লেখক অমনি মুখ টাড়া করে বলে, কল সেন্টার? ইউ মিন বিপিও? মেয়েটি বলে, হ্যাঁ। মেয়েটি জানতে চায় লেখকের কল সেন্টার সম্পর্কে ধারণা কেমন। তখন লেখক জানায় লেখকের দূর সম্পর্কের কোনো আত্মীয় কল সেন্টারে কাজ করে, তার থেকে কিছুটা শুনেছেন। তখন মেয়েটি কল সেন্টার সম্পর্কে তথ্য দিয়ে লেখককে জানায় প্রায় 3 লাখের আশেপাশে হবে সংখ্যা, যারা মূলত যুবক বা যুবতী, যাদেরকে নাইট শিফটও করতে হয়। আরও অনেক টার্গেটের সম্মুখীন হতে হয়। তাদের প্রত্যেকটা দিন চ্যালেঞ্জের সাথে শুরু, আর টার্গেট পুরো করে কমপ্লিট হয় তাদের দিন। সেই ইউথরা কি চেতন ভগতের বই লেখার জন্য একেবারে অযোগ্য? স্বাভাবিকভাবে লেখক সামান্য চিন্তায় পড়ে যায়, আর এক ঝলক নিজের ঘড়ি দেখে ভাবে সবে রাত 12:30। অন্যদিকে তার ঘুমও আসছে না। সুতরাং টাইম পাসের জন্যই মেয়েটির গল্প শোনার ইচ্ছে প্রকাশ করে। তবে মেয়েটিও একটি শর্ত রাখে গল্প শুরু করার আগে দিয়ে, আর শর্তটি হলো চেতন ভগতকে মেয়েটির বলা গল্পের উপর দ্বিতীয় বই লিখতে হবে, তবেই সে গল্পটা শোনাবে। লেখক চমকে ওঠে আর অবাক হয়ে বলে, কি বলছো? বই লেখা কোনো সহজ সরল কাজ নাকি? যদি গল্প পছন্দ না হয় তাহলে লিখবো কেন শুনি? অন্যদিকে মেয়েটিও নিজের জিদে অটুট। তারপর লাইট বন্ধ করে দেয়, মেয়েটি শুয়ে পড়ে। চেতন ভগতের অন্যদিকে ঘুম তো আসে না। সে মেয়েটিকে আবারও জিজ্ঞেস করে গল্পটার একটু আভাস দিতে। মেয়েটিও তখন একই প্রশ্ন জিজ্ঞেস করে লেখককে যে সে সেই গল্পটা নিজের বইয়ে প্রকাশ করবে কি না।
কিন্তু লেখক আবারও মেয়েটিকে অনুরোধ করে শুধু আভাস দিতে, পুরো গল্প শুনতে সে চায় না। তখন মেয়েটি উঠে বসে আর লেখককে জানায় কল সেন্টারে কাজ করা 6 জন কর্মী আর এক রাতের মধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা আর একটা কল। চেতন ভগত হাসতে হাসতে বলে, কল সেন্টারে কাজ করলে কলই তো আসবে, এটাই তো স্বাভাবিক। তখন মেয়েটি বলে, এটা কোনো সামান্য কল নয়, দে রিসিভড এ কল ফ্রম গড। তখন লেখক আগের গল্প জানতে চায় আর মেয়েটিও অমনি চালাকি দেখিয়ে বলে, গল্পের ইঙ্গিত আভাস দিয়ে দিয়েছি, বাকি গল্প প্রমিস করলেই শোনাবো। এই বলে মেয়েটি আবারও শুয়ে পড়ে। তখন রাত 1টা। লেখকের তো ঘুম আসে না। কল সেন্টার, 6 জন কল সেন্টারের কর্মী আর একটা রাত, গডের থেকে পাওয়া কল। লেখক এই সব নিয়ে ভাবতে থাকে আর ভাবতে ভাবতে আরও 1 ঘন্টা কেটে যায়। রাত তখন 2টো। মেয়েটি আবারও ঘুম থেকে উঠে এক চুমুক জল খায় আর লেখককে জিজ্ঞেস করে, আপনি এখনও ঘুমাননি? লেখক বলে, না, ঘুম আসছে না। এই উত্তর শোনার সঙ্গে সঙ্গেই সে লেখককে গুড নাইট বলে আবারও শুতে যায়। তখনই লেখক তাকে পুরো গল্প শোনানোর অনুরোধ করে। মেয়েটি জিজ্ঞেস করে লেখককে যে আপনি তাহলে এই গল্পটা নিয়ে সত্যিই বই লিখবেন? লেখক একটুও সংকোচ করে বলে, হ্যাঁ, ওয়াই নট। তখন মেয়েটি আবারও তার বার্থের শোয়া থেকে বসে পড়ে আর হাঁটু ভাঁজ করে গল্পটা বিস্তারে শোনানো শুরু করে। বাকি অংশ পরের অংশে।